হ্যালো, নমস্কার বন্ধুরা। আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আরেকটি গল্প বলবো বলে। দেখেই বুঝতে পারছো কোথাকার কথা বলছি। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এবং এই ভিডিও দেখে বুঝতে পারছো কোন জায়গার কথা আমি আজ বলবো। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, দীঘা, যেটি কলকাতা থেকে খুব কাছে এবং সহজেই পৌঁছানো যায় এই দীঘাতে। দীঘাতে সমুদ্র, লাল কাঁকড়া, মোহনা, তালসারি, উদয়পুর সব কাছে। এবং এখন তো আরও আকর্ষণীয় জগন্নাথ মন্দির। এটি দেখার জন্য দুদিনের জন্য ভীষণ ভালো জায়গা। তাই আমি তোমাদের আবার আরেকটি গল্প বলার জন্য, এই দীঘার গল্প বলার জন্য চলে এসেছি। তোমরা ভালো করে ভিডিওটি দেখো এবং চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প। চলে এলাম বেলগাছিয়া সরকারি বাস স্ট্যান্ড। বেলগাছিয়া মেট্রো স্টেশন নেমে 2 মিনিট আরজিকরের দিকে হাঁটলে রাস্তা পার করে এই যে দেখো লেখাই রয়েছে পিডাব্লিউডি ওয়েস্ট বেঙ্গল বাস স্ট্যান্ড। এইখান দিয়ে ঢুকে পড়বে, ঢুকেই দেখবে সরকারি, এই দেখো ওয়েস্ট বেঙ্গল বাস স্ট্যান্ড, সরকারি বাস স্ট্যান্ডেই দেখো উঠেছে। আমাদের 6:15-তে বাস টাইম, আমরা তার আগেই পৌঁছে গেছি। এবং এটা একটু দেরি করেই ছেড়েছে, 15-20 মিনিট দেরি করে ছেড়েছে। এই দেখো আমাদের দীঘার বাস এসি। এই দীঘার বাসের ভাড়া হচ্ছে 370 টাকা এসি, আর নন এসি 145 টাকা। এটা হচ্ছে ট্রাম ডিপো, বেলগাছিয়া শ্যামবাজার ট্রাম। দেখো ট্রাম দেখেছো, ট্রামটা রয়েছে, এখন যদিও চলে না, ট্রামটা এখনও রয়েছে। এবং এইটা হচ্ছে ছেলেদের, যেহেতু ভাড়া লাগে 370 টাকা, আর মহিলাদের তো জানো গভর্নমেন্টের ফ্রি করে দিয়েছে। আমি পুরো ফ্রিতে, মানে আমি দীঘায় ঘুরতে চলে যাচ্ছি। দেখো ঢুকে ভেতরে বাসটা দেখো, 2টো করে সিট, বেশ ভালো, খারাপ নয়, পর্দা টর্দা লাগানো রয়েছে। বৃষ্টি হচ্ছিল সেই সময়। আমরা 6ই আগস্ট রওনা দিচ্ছি বাসে দীঘার উদ্দেশ্যে। এবং ঠিক 15-20 মিনিট লেট করে দেখো 6:42 বাজে ছেড়ে দিল। এবং আমরা এই ভোরবেলা, ভোরের কলকাতা দেখতে দেখতে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। অনলাইনেই টিকিট কেটে নেবে, ওয়েস্ট বেঙ্গল যে অ্যাপ আছে সেখান থেকে কেটে নেবে, তাহলে সুবিধা হবে। অফলাইনে পাওয়াটা খুব মুশকিল টিকিট। সকালের কলকাতা দেখতে দেখতে আমরা ধর্মতলায় পৌঁছে যাব। ধর্মতলা থেকে বেশিরভাগ প্যাসেঞ্জার উঠবে। আমরা এখান থেকে 2জন ফ্যামিলি উঠেছি। বেশিরভাগ 7:05-এর টাইম হচ্ছে এটা ধর্মতলা থেকে। তার আগেও একটা এসি, নন এসি ছেড়েছে ওখান থেকে। এই দেখো ধর্মতলায় চলে এসেছি, ফাঁকা রাস্তা। দেখো ধর্মতলার স্প্লানেড যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে ঢুকে পড়লাম। এবং এখান থেকেই কিছুক্ষণ দাঁড়াবে, বেশিক্ষণ নয়, যেহেতু এটা শ্যামবাজার ডিপোর বাসটি, এই জন্য এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে 10 মিনিটের মতন দাঁড়াবে এবং ততক্ষণে সব প্যাসেঞ্জাররা উঠে যাবে। দেখো কত দোকান এখানে, কোনো কিছু মানে খাবার নেওয়ার জন্য সব রকম জিনিসপত্র এখানটার দোকানের পেয়ে যাবে তোমরা সবাই। এই যে এখানে এসে দাঁড়ালো, এবার সমস্ত প্যাসেঞ্জাররা উঠবে। উঠে আমরা অলরেডি আবার রওনা দিয়ে দিলাম। বাস 10 মিনিট দাঁড়িয়ে সবাই উঠাই যাওয়ার পরে আমরা আবার রওনা দিলাম। এবং রেড রোড দেখো, এই প্যান্ডেল করা তখন 15ই আগস্টের জন্য। রেড রোড, ফোর্ট উইলিয়াম এবং দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে আমরা চলেছি। দেখো এটা দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে যাচ্ছি।
দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে তখনও, শান্ত, বেশ ভালো লাগছে পরিবেশটা। হাওড়ার উপর দিয়ে যাচ্ছে, এটা হাওড়া দিয়ে, দেখো এটা সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন, হাওড়া। এইসব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কোলাঘাট, এবং এখানটা আমরা ব্রেকফাস্ট করব সবাই। আমাদের 15 মিনিট টাইম দিল। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করলাম। পরিষ্কার বাথরুমেরও ব্যবস্থা আছে। কোলাঘাটেই সমস্ত বাস হল্ট করে। এ দেখো আমরা ব্রেকফাস্ট করছি, কচুরি আর আলুর তরকারি। 60 টাকা 4টে কচুরি, 4টে কচুরি 60 টাকা, আর আমি দুটো নিয়েছি 30 টাকা। দেখো সবাই নেমেছে, খেয়ে আবার আমরা বাসে উঠে আবার রওনা দিলাম। এটা হচ্ছে কোলাঘাট ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। এই বাসের পেছনে অনেকগুলো সিট খালি ছিল, তার জন্য রাস্তায় প্যাসেঞ্জার তুলতে তুলতে কিন্তু এই বাস গেছে। মানে হাওড়ায় দাঁড়িয়েছে, প্যাসেঞ্জার উঠেছে, এ দেখো এখানেও দাঁড়িয়েছে, এখানটাই প্যাসেঞ্জার উঠছে নামছে, দেখো দেখেছো প্যাসেঞ্জার উঠছে। এবং আমরা মেদিনীপুরে ঢুকে পড়লাম। দীঘাটাই আসলে পূর্ব মেদিনীপুরে, আর 116 NH দিয়ে চলেছে বাস। কত সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ, ভীষণ ভালো লাগছিল। আর চারিদিকে জলও জমেছে। এটা হচ্ছে চালখোলা। এখান থেকে মন্দারমণি যেতে গেলে কাছে, মানে এখানে নামতে হবে চালখোলাতে। অলরেডি আমরা ঢুকে পড়লাম দীঘার গেট। দেখো দীঘার গেট। দীঘার গেট, দীঘা গেটে দেখো, এটা হচ্ছে মোহনা যাওয়ার রাস্তা। এই বাদিকে চলে গেল, এটা মোহনা যাওয়ার রাস্তা, এখান দিয়ে মোহনা যেতে হয়। এবং আমরা একদম ওল্ড দীঘাতে পৌঁছে গেছি। দেখো মোহনা যাওয়ার রাস্তা, এটা বাদিকের রাস্তাটা। এবং আমরা যথারীতি পৌঁছে গেলাম, এই দেখো ওল্ড সাগর। পৌঁছে গেলাম বাস স্ট্যান্ড। আমাদের কোনো হোটেল বুক করা ছিল না। এখানে দাঁড় করাবে, ঠিক তার অপোজিট, এই দেখো অপোজিট আমরা ছিলাম। এটা আমাদের হোটেলটা। ঢুকেই রিসেপশন, এখানে গিয়ে বুকিং অফিস, ভেতরে গিয়ে কথা বলতে হবে। আচ্ছা দাদা, এখানে কি 6 জন একসঙ্গে থাকে একটা ঘরে? তাহলে সেই রকম রুম আছে? আচ্ছা, ফোর বেডরুম যেটা, তাই যখন 4 বেডরুমে 6 জন হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে। ওই যা রেট আছে ওটা আপ ডাউন হয় সিজন অনুযায়ী? আচ্ছা আচ্ছা। এই কীভাবে বুক করতে হবে, ফোন নাম্বারটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি, স্ক্রিনে দেখে নাও। ফোন নাম্বারটা দিয়ে বুক করতে পারবে। ভেতরে অনেক রকমের আর কি আছে, মানে কেউ রান্না করে খেতে চাইলেও খেতে পারবে। এই যে সমস্ত যে রয়েছে কটেজ, এগুলোতে ভেতরে রান্না করেও খাওয়া যাবে। ঠিক তার ওপারে সমুদ্র, সমুদ্র।
এই অফিসের সোজা যে রুমগুলো আছে ছিলাম 19 নম্বর ঘর, 15 থেকে শুরু আছে, 19 নম্বর ঘরে আছি। এবার একটু ভাড়াটা কম নিয়ে যেহেতু অক্সিজেন ছিল, 1000 টাকা করে নিয়েছে। আম্রপালি রেস্টুরেন্টও কিন্তু এখানে ভেতরে রয়েছে। থাকতে দেয় মানে অফিস 3 দিন, এটা 9:30 চেক আউট হয়, তাই যদি দেরি করে হয় বাসে ওঠা বা ট্রেনে যাই হোক না কেন এখানটা ওয়েট করা যাবে, মানে জিনিসপত্র এখানে রাখবে। এই আম্রপালি রিসর্টটা অ্যাকচুয়ালি গভর্নমেন্টের, মানে এখনকার যে মালিক, বর্তমান মালিক লিজ নিয়েছে। ঘর দেখাতে দেখাতে তোমাদের আমাদের প্ল্যানটা বলি। দীঘার 2 রাত থাকবো আমরা এখানে। ভালোই ঘরটা, বেশ বড়। আমরা 6 তারিখে এসছি, 6 রাত থাকবো, 7 রাত থাকবো এবং 8 তারিখে আমরা দুপুরে 1টার সময় আবার সেই বাস স্ট্যান্ড থেকে গভর্নমেন্ট বাসে করেই, এসি বাসে করে কলকাতায় ফিরবো। আজকে আমরা এখানে ফ্রেশ হয়ে, এই ঘরে এখন ফ্রেশ হয়ে সমুদ্রের পাড়ে চলে যাব। কাছেই 5-6 মিনিট রাস্তা এই রুম, মানে হোটেল থেকে বেরোলেই সমুদ্র। ফ্রেশ হয়ে আমরা সমুদ্রে চলে যাব। তারপর লাঞ্চ করব, লাঞ্চ করে ভেতরেই আম্রপালিতে লাঞ্চ করব। লাঞ্চ করে আবার এখানে একটু বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়ব জগন্নাথ মন্দির দেখতে, যেটা আমরা দেখতে আবার এসেছি দীঘাতে। অনেকবার এসেছি দীঘাতে, কিন্তু এই জগন্নাথ মন্দির হচ্ছে মেইন উদ্দেশ্য দীঘাতে আসার। এছাড়াও একটা দীঘা হচ্ছে আমার খুব পরিচিত এবং ভীষণ মনে রাখার জায়গা, কারণ কি আমি হানিমুনে এসেছিলাম এই দীঘাতেই। প্রথম দীঘাতে এসেছিলাম 1994-এ হানিমুন করতে, তাই আমার ভীষণ প্রিয় জায়গা। এবং প্রথম ঘুরতে বেরিয়েছিলাম আমি বিয়ের পর হানিমুন এই দীঘাতে। তারপর অনেক জায়গায় ঘুরছি, বেড়াচ্ছি, আবার এলাম জগন্নাথ মন্দির দেখতে দীঘায়। চলে এলাম ফ্রেশ হয়ে আমরা ওল্ড দীঘার সমুদ্রে বা বিচে। ব্রিটিশ আমলে ওয়ারেন হেস্টিংস দীঘাকে প্রাচ্যের ব্রাইটন বলে অভিহিত করেন। পরবর্তীকালে স্বাধীন ভারতে মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় দীঘাকে পর্যটন হিসেবে গড়ে তোলেন। দেখো, ঘুরে এসে আমরা ওই আম্রপালিতেই লাঞ্চ করতে এসেছি। আলু ভাজা, চাটনি, ডিম, ডাল, শুক্তো আর ভেজ একটা সবজি। দুপুরে লাঞ্চ করে আমরা হোটেলে ফিরে বিশ্রাম নেব। তারপর বিকেলবেলায় জগন্নাথ মন্দির দেখতে বের হব, কারণ রোদ আছে, গরমও আছে, তাই আমরা একটু বিশ্রাম নিয়ে বিকেলে বেরিয়ে পড়ব। অলরেডি আমরা বিশ্রাম করে দেখো জগন্নাথ মন্দির বেরিয়ে পড়লাম। দেখো এদিকে আম্রপালি, এদিক দিয়ে ডান দিকে আসলে এটা হচ্ছে দীঘা বিট নার্সারি। এই বৃষ্টি করছে, কিন্তু বৃষ্টি হচ্ছে, ছাতাটা নিয়ে আসতে পারতে। কি রে বাবা, বৃষ্টি পড়ছে। আমরা এখন জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি। নার্সারি, এই নার্সারিকে বাদিকে রেখে সোজা হাঁটতে দীঘা স্টেশন ডান দিকে, দীঘা স্টেশনের ডান দিকে।
সবুজ সবুজ। এই আমি জগন্নাথ গেট। দীঘালি, দীঘালি হচ্ছে সরকারি ওয়েস্ট বেঙ্গলের সরকারি দীঘালি। এই দীঘালি হচ্ছে গভর্নমেন্টের থাকার ব্যবস্থা। এখানে অনলাইনে বুক করতে হয় থাকার জন্য। দীঘালি জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র। জগন্নাথের গেট, চৈতন্য মহাপ্রভু মূর্তি আছে। হচ্ছে দীঘা দেখা যাচ্ছে। আমার ছবি করে নিলাম। মাথায় তিলক কেটে দিল, তিলক কেটে আমরা চলেছি জগন্নাথ মন্দির। ধরতে হবে না, আপনি বলেন। এই রাস্তা কি করবি, সব গাড়ি রয়েছে, দেখো এই যে গাড়ি রয়েছে সব। 6 নম্বরের দিকে এটা হলো জুতো ঘর। এখানে জুতো রেখে মন্দিরে যেতে হবে। এই জুতো রাখতে কোনো পয়সা নেয় না, কিন্তু ব্যাগে বড় ব্যাগ রাখতে গেলে পয়সা নিচ্ছে ব্যাগ হিসেবে 5 টাকা করে। জগন্নাথ মন্দির 2025 সালের 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ায় এই মন্দির উদ্বোধন করেন মমতা ব্যানার্জি। প্রায় 100 কোটি টাকার বেশি ব্যয়ে কলিঙ্গ স্থাপত্য শৈলীতে তৈরি এই মন্দির। এই মন্দিরকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে মনোনীত হয়। পূর্ব মেদিনীপুর জেলায় এই মন্দিরটি। দীঘা, নিউ দীঘা আর ওল্ড দীঘার মাঝামাঝি জায়গায় হচ্ছে এই জগন্নাথ মন্দির। নিউ দীঘায় থাকো বা ওল্ড দীঘায় থাকো, হেঁটেই চলে আসা যায় এই মন্দিরে। এখানে সন্ধ্যা আরতি হয় 6টা, 6:30 থেকে 7টা বা এরকম টাইম। সকালে মঙ্গল আরতি হয় ভোর 5টা থেকে 5:30টায়। আর এই মন্দির খোলে 6টা থেকে 1টা পর্যন্ত, আবার বন্ধ থাকে আবার 4টে থেকে রাত 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। 1টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন জগন্নাথ দেবের সেবা করার জন্য একটুখানি বন্ধ থাকে। খুব সুন্দর হয়েছে মন্দিরটি। অনেকটা জায়গা নিয়ে এই মন্দির, পুরীর আদলে করা। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই মোবাইল নিয়ে গেছি, কিন্তু ক্যামেরা দিয়ে ফটো তুলতে পারিনি, তাই তোমাদের জগন্নাথ দেবের মূর্তি দেখাতে পারিনি। বাইরে এসে আবার দেখাচ্ছি।
যাচ্ছে, এত সুন্দর মেঘ ছিল বলে পুরো ভালো করে বোঝা যাচ্ছে না, তবুও এত অপূর্ব। এটা হচ্ছে দীঘার রথ। এই রথে করেই মাসির বাড়ি যায় এবং তোমাদের মাসির বাড়িটিও দেখাবো। এখানটা লেখা রয়েছে, এই আটকানো রয়েছে কাগজ দিয়ে, জগন্নাথ ধাম লেখা ছিল। সেটাকে 2026-এ এটাকে ইয়ে করে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বলা হয়েছে এবং এটা জগন্নাথ মন্দির, ধাম নয়। পুরীটা হচ্ছে জগন্নাথ ধাম। এই আমরা মন্দির দর্শন করে চলে এলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি। হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি। রথের সময় জগন্নাথ মন্দির থেকে এই পর্যন্ত রথে এসেছে, এখানে ছিল, উল্টো রথে আবার মন্দিরে ফিরে গেছে। এই মাসি বাড়ি দর্শন করে আমরা এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাব ওল্ড দীঘা বাজারে। মানে এই পথ দিয়ে সোজা চলে আসা যায় এই ওল্ড দীঘার মার্কেট। বিচের সামনে সন্ধ্যাবেলা আমরা চলে এলাম। দেখো কত ভিড়, কত রকম খাবার, মানে হাঁক ডাক করছে আমার এই দোকানে আসুন, ও বলছে আমার দোকানে আসুন। এই ওল্ড দীঘার বাজার ঘুরে অনেকক্ষণ সমুদ্রের পাড়ে কাটিয়ে আমরা ডিনার করে আবার আমরা হোটেলে ফিরে যাব এবং পরদিন সাইট সিন করতে সকালবেলা বেরিয়ে পড়লাম। ডে 2 এই জগন্নাথ মন্দির দিয়ে শুরু করেছি। জগন্নাথ মন্দির আর দেখালাম না, এটা হচ্ছে জগন্নাথ রান্নাঘর, জগন্নাথ দেবের। এই দেখো রান্নাঘর দেখাচ্ছি, সকালবেলা খোলা আছে। এবং জগন্নাথ মন্দিরকে প্রণাম করে, মন্দিরে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করার উদ্দেশ্যে। প্রথমেই আমরা যাব বালেশ্বর জেলার, উড়িষ্যার বালেশ্বর জেলার চন্দনেশ্বর মন্দির দেখতে। এটা কিন্তু উড়িষ্যার মধ্যে পড়ছে। এই উড়িষ্যায় আমরা ঢুকে পড়লাম। চন্দনেশ্বর হচ্ছে শিব ঠাকুরের আরেক নাম। দেখছো এখানে ঢুকলেই বাদিকে বলবে কুপন নাও, কুপন নাও। কেন না, ওই কুপন নিয়ে পুজোর ডালা তুমি দিয়ে পুজো করতে পারবে। ওখান থেকে নাম লেখাতে হবে। এই দেখো পুজো হচ্ছে, যারা পুজো দেবে তারা ওই ঢুকেই ওই কুপন নিয়ে নাম লিখে প্রসাদ নিয়ে এখানে পুজো ব্যবস্থা আছে। যদি আমরা করিনি, এই চন্দনেশ্বর মন্দিরকে প্রণাম করে আমরা আবার চললাম এবার তালসারি। তালসারি দেখো শান্ত, দীঘা থেকে 8 থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত শান্ত সুন্দর পর্যটন কেন্দ্র। এখানে সুবর্ণরেখা নদী সাগরে মিশেছে। ঝাউ ও তাল গাছের ঘেরা, প্রচুর তাল গাছ আছে বলে এই জায়গার নাম হয়েছে তালসারি। এই সৈকতে লাল কাঁকড়ার দল এবং প্রাকৃতিক অপার শান্তি উপভোগ করা যায় উড়িষ্যার বালেশ্বর জেলায়। এই তালসারিতে দেখো কত শান্ত, দেখে একটুও ঢেউ নেই। এখানটাতেই 2026 সালের 29শে মার্চ উড়িষ্যার তালসারি সৈকতে একটি বাংলা সিরিয়াল শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ভাবা যায়, দেখো কোনো ঢেউ আছে, এখানেই এই বিপদটা ঘটে গেছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের।
বোটে করে যাচ্ছে, 100 টাকা করে পার হেড নিচ্ছে। মাঝখানে একটা চর আছে, সেখানটা নামাবে, কিছুক্ষণ থেকে আবার নিয়ে চলে আসবে এখানে। যদিও আমরা যাইনি। দেখো মাছও ধরছে, সবাই ধরে ধরে আসছে। সকালবেলা আমরা অনেক সকাল সকালই আমরা বেরিয়েছিলাম সাইট সিন করতে। এই যে দূরে যে বোটটা দেখা যাচ্ছে তার ওখানটাতেই শুটিংটা হয়েছিল। রাহুল ওখানেই অ্যাক্সিডেন্ট হয়ে জলে ডুবে গেছিলো ওইখানটাতে। হ্যাঁ, তবে স্থানীয়দের বলছে যে চোরাবালি আছে ওখানে, পা ঢুকে গেছিলো, সেই জন্য সামলাতে পারিনি, তাই জোয়ার আসাতে ডুবে গেছে। কোথায় যাবো? লাল কাঁকড়া দেখতে। লাল কাঁকড়া দেখতে? লাল কাঁকড়া দেখা যাবে? কত কত পয়সা? দুজনে 100 টাকা। লাল কাঁকড়া দেখতে চলে এলাম বাইকে করে। খুঁজে বেড়াচ্ছি কোথায় কাঁকড়ার, এই দেখো একটু দূর থেকে টুক করে ঢুকে পড়ে। খুঁজে পাচ্ছি না বলে তাই দাদা ওই ভেতর থেকে, বালির ভেতর থেকে খুঁড়ে বার করেছে একটি লাল কাঁকড়া। ওখান থেকেই এসছি আমরা, যদিও বাইকে একটু রিক্স আসার ইচ্ছে ছিল না। বালির ভেতর থেকে টেনে বের করেছে। ইনি আমাদের বাইকে করে নিয়ে এসছেন এই দাদা। এই যে এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, ওখান থেকে আসছে নদীটা, ওখান থেকে নদীটা আসছে, এখান দিয়ে এসে এই এই সাগরে এসে মিলেছে বঙ্গোপসাগর। এইখানটাতেই যে নৌকোটা দাঁড়িয়ে রয়েছে ঠিক ওখানটাতেই আগে রাহুলের অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানটা। লাল কাঁকড়া এবং সুবর্ণরেখা যেখানে মিশছে সেই সব দেখে আমরা আবার ফিরে যাব। আসে সব পুরো জলে ভরে যায়, এইসব সব জলে ভরে যায়। এইখানটাতেই আমরা দেখতে লাল কাঁকড়া দেখতে এসেছি। এই আমরা চলছি আবার বাইকে করে। এই বাইকে করে আমরা 3 জনে, আমরা 2 জন আর ওই দাদা। যদিও রিস্কের ব্যাপার, আমার মনে হয় বাইকে রিস্ক নিয়েই আসতে হবে, কারণ বালির উপর দিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা ভালোভাবেই কাঁকড়া দেখে এবং সুবর্ণরেখা নদীর মধ্যে যেখানে রাহুলের অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই সব দেখে আমরা আবার চলে এলাম। এবং এখানে হোটেল দেখাচ্ছি কোথায় ছিল ওরা। দেখো রাহুল কোথায় ছিল, রাহুলের শুটিংয়ে করতে এসে কোন হোটেলে ছিল দেখাচ্ছি। সব দোকানপাট, এটা হোটেল সাগর কন্যা, এখানে সব স্টাফরা ছিল। এখানেই ছিল এই হোটেলে, রাহুল এই হোটেলে ছিল না, এখানে স্টাফ যারা তারা ছিল। এইসব দেখে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে আবার পরের গন্তব্যে রওনা দেব। সোজা গিয়ে বালি যেতে। এই সোজা দেখা যাচ্ছে ওই সব মাছ বিক্রি করছে। পরের গন্তব্য উদয়পুর বিচ। আমাদের এই অটো ভাড়া নিয়েছে 500 টাকা। 3টে জায়গায় আমরা দেখছি,
পাখি মাঝখানে অনেক মন্দির টন্দির আছে, আমরা দেখিনি, কারণ অনেক আগেও ঘুরেছি। তাই আমরা এই তালসারি, উদয়পুর বিচ আর এই চন্দনেশ্বর মন্দির দেখে আমরা ফিরে যাব। এই দেখো উদয়পুর বিচ, ভীষণ নোংরা, একটু ভালো লাগছিল না আমাদের। একটু বেলা হলেই বিচ পুরো জলে ভরে যায়, তার উপরেই দোকানপাট সব নিয়ে বসে আছে। বিচের থেকে এসে আমরা এই দোকানে চা খেয়ে আবার আমরা ফিরে যাব আমাদের হোটেলে। আমাদের এই দেখো জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে আবার আমরা হোটেলে ওল্ড যে দীঘার যে বিচ, সেখানটায় আমাদের নামিয়ে দেবে। সেখানটা ঘুরে কিছুক্ষণ ঘুরে লাঞ্চ করে আবার আমরা হোটেলে বিশ্রাম নেব। এতে শেষ হলো আমাদের শেষ হবে আজকের ডে 2 এর প্ল্যান। দেখো ওল্ড দীঘার বিচে চলে এসেছি। এই দীঘার প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রের জল অনেক দূর পর্যন্ত অগভীর, সেই জন্য এখানে স্নান করার পক্ষেও খুব ভালো। নিউ দীঘা, ওল্ড দীঘা এখানে কিন্তু সকাল 12টা বেজে গেলে কিন্তু আর এখানে স্নান করতে দেওয়া হয় না, তখন সবাইকে উঠে যেতে বলা হয়, কারণ তখন জোয়ার এসে যায়। এখানে সূর্যাস্ত, সূর্যোদয় দুই কিন্তু উপভোগ করা যায়। এবং এখানে কলকাতা থেকে আসা যাওয়াটা ভীষণ সহজ। ট্রেনে করে আসো, বাসে করে আসো, সরকারি বাস আছে, প্রাইভেট বাস আছে, নিজের প্রাইভেট গাড়ি করে সহজেই পৌঁছে যাওয়া যায় এই দীঘায়। ওল্ড দীঘাতেও আশেপাশে অনেক প্রচুর হোটেল আছে, এবং অফ সিজনে তো কোনো ব্যাপারই না হোটেল পাওয়াটা। 700-800 টাকার মধ্যেও তোমরা পেয়ে যাবে হোটেল। যেমন একটি আছে ভারতী নিবাস, অনেক হোটেল আছে এরকম, আম্রপালি তো আছেই, আরও অনেক হোটেল তোমরা এখানে পেয়ে যাবে। এবং আমরা দুপুরে এই বিকারাম চান্ডালেই আমরা লাঞ্চ করব। এই ভেতরে ঢুকবো, এটা একদম সাগরের পাশেই, দোতলায়। দেখো কি কি খাবার দিয়েছে। দুটো রুটি, ফ্রাইড রাইস, পাঁপড়, ডাল আর একটা আলুর দম। এই প্লেটের দাম হচ্ছে, এটা KFCর বিকারাম চান্ডাল, এইটার প্লেটটার দাম নিয়েছে 200 টাকা করে। লাঞ্চ করে আমরা হোটেলে পৌঁছে বিশ্রাম করে আবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি সাগরের ঢেউ দেখার জন্য। সন্ধ্যাবেলা ঢেউ কিন্তু প্রচুর বেড়ে যায়। এই দেখো বাজারটাও ভীষণ ভালো লাগবে, এত ভিড়। এবং এই বাজার থেকে আমরা ডিনার করে হোটেলে পৌঁছে যাব এবং পরের দিন আবার বেরোবো। ডে 3 মোহনা, ভোরবেলায় মোহনায় চলে এসেছি। মোহনা হচ্ছে এখানে কিন্তু চম্পা নদী বঙ্গোপসাগরে মিশেছে। আর এই মোহনাতে এই যে ওয়াচ পয়েন্ট, এই রাস্তা দিয়ে তুমি এই বিচটা তুমি দেখতে পাবে। আর মোহনার বিচটা না খুব সুন্দর। যদি কেউ না গিয়ে থাকো এই মোহনার বিচেও সকালবেলা অবশ্যই আসবে, ভীষণ ভালো লাগবে। মানে ওল্ড দীঘা, নিউ দীঘার থেকেও এই মোহনার বিচ তোমার সবার ভালো লাগবে। এবং এখানে পাইকারি মাছের বাজারও রয়েছে, যা আমরা নিয়ে এসেছিলাম। ইলিশ মাছ বাড়িতে নিয়ে এসেছিলাম কলকাতায়, ইলিশ মাছ কিনে। পমফ্রেট আর ইলিশের পাইকারি মার্কেটটা এখানে বেশ ভালো। আর বাঁদিকে শান্ত, দেখো ডান দিকে ভীষণ ঢেউ ছিল, ভীষণ, রাস্তার উপরে জল চলে আসছিল। অনেকক্ষণ কাটিয়ে চা খেয়ে এই বিচে
আমরা হচ্ছে দেখো রাস্তাটা স্লিপ হয়ে রয়েছে, শ্যাওলা পড়ে গেছে, যেহেতু এখানে রাতে জল থাকে, সকালবেলা নেমে যায়, কিন্তু তবুও ভীষণ ঢেউ আছে, যেহেতু বর্ষাকাল একটু ঢেউটা বেশি। তবে ভীষণ ভালো লাগছিল। চম্পা নদী আর বঙ্গোপসাগরের মিলন স্থল হলো দীঘার মোহনা। চম্পা নদী সাগরে মিশেছে বঙ্গোপসাগরে, এখানে মোহনা। যাই হোক, মোহনা থেকে আমরা চলে এসে ফ্রেশ হয়ে চেক আউট করে বেরিয়ে পড়েছি ওল্ড দীঘার বিচের সাগরের সামনে একটু লাস্ট সাগরের উপভোগ করতে, ঢেউ উপভোগ করতে। করে আমরা এখানে লাঞ্চ করলাম এই আম্রপালিতে। এই প্লেটটির দাম হচ্ছে ভেজ থালি 110 টাকা। এই লাঞ্চ করে আমরা আমাদের জিনিসপত্র রিসেপশানে রাখা আছে, সেখান থেকে তো তার অপোজিটেই আমাদের বাস স্ট্যান্ড। লাঞ্চ করে আমরা দুপুর 1টার সময় বাসে উঠে পড়ব। এবং তোমাদের যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজ এখানে শেষ করলাম। আমরা চলে এলাম কলকাতা। আজ তবে এইটুকুই থাক, টাটা।